ভাবুন তো, প্রতিদিনের মতোই আপনার ছোট্ট মেয়েটিকে তৈরি করছেন স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য রান্না করছেন, তাকে ব্যাগগুলো গুছাতে হেল্প করছেন, কিংবা তাকে জামা পরিয়ে দিচ্ছেন। সবগুলোই একটি মায়ের খুব সুন্দর মুহূর্ত। তার পাশাপাশি তার জন্য খাবার তৈরি করছেন, নিজেকে তৈরি করছেন। তা আপনার মেয়েটি খুব আবেগ ঘন এক মুহূর্তে জন্ম দিচ্ছে। আপনার সামনে সে ছুটোছুটি করছে, সে স্কুলে গিয়ে কি করবে, কার সাথে বসবে, সেগুলো নিয়ে কথা বলছে। এমন একটি পরিস্থিতিতে আপনি যখন নিজেকে তৈরি করছেন, হঠাৎ করে দেখলেন আপনার সেই ছোটাছুটি করা মেয়েটি আপনার আশেপাশে নেই। আপনি হয়তো ভাববেন সে অন্য ঘরে আছে, অথবা খেলতে গেছে, অথবা আমার কোনো প্রতিবেশীর বাসায় সে খেলতে খেলতে চলে গেছে। খুবই সাধারণ একটি ঘটনা, খুবই সাধারণ একটি অবস্থা। কিন্তু এই সাধারণ ঘটনার আড়ালেই ঘটে গেছে এক বিশাল ক্ষতি, যে ক্ষতি আসলে আর কম্পেনসেট করা সম্ভব না। তো আমরা জানি আমরা কার কথা বলছি। এমনই ভাবে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। গত 18ই মে রাজধানীর পল্লবীতে এক ফ্ল্যাটে আমাদেরই এক ছোট বোন রামিসা কে হত্যা করা হয়। হত্যার পূর্বে তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। এতটা হীনমন্যতা, এতটা হীন মন মানসিকতা কিভাবে একটা মানুষের মধ্যে হতে পারে, সেটা আসলে দেশবাসীর সবার প্রশ্ন। মা হঠাৎ করেই তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। কি হয়েছে, আশেপাশে শোবার ঘর, ছাদ, বারান্দা, সব জায়গায় খোঁজা শেষ। কোথায় যেতে পারে তার মেয়ে? সে যখন খুঁজতে খুঁজতে তার বাড়িতে পায় না, তখন আশেপাশে দেখা শুরু করে। যখনই সে দেখতে পারে তার জাস্ট পাশের ফ্ল্যাটের দরজার সামনে তার ছোট্ট মেয়েটির ডান পায়ের একটি জুতো পড়ে আছে, সাথে সাথে তার বুকটা কেঁপে ওঠে। প্রতিবেশীর বাড়িতে যাওয়া আমাদের ছোট ভাই বোনদের এক সহজ ঘটনা। আসলে আমাদের বেশিরভাগ বাসাবাড়ি, যে আমরা যারা থাকছি শহরের দিকে, আমাদের পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদের সাথে আমাদের সবচেয়ে সখ্যতা হয়ে ওঠে। আর যদি ফ্ল্যাটে বাচ্চারা থাকে তাহলে তো আনাগোনা থাকেই। এবং এটা আমাদের যারা ঢাকায় থাকছে কিংবা শহরের এলাকায় যারা থাকছে তাদের এক নিত্যদিনের অবস্থা। তো তারপরও স্কুলে যাওয়ার আগে হঠাৎ করে এমন এক ঘটনা মায়ের বুকে একটা শঙ্কার জন্ম দেয়। সে অনেকবার দরজায় কড়া নাড়ে। সে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে যেহেতু দরজার সামনে পড়ে আছে জুতোটি, তার মানে আমার মেয়ে হয়তো এই বাসাতেই আছে। তো এতবার কড়া নাড়ার পরেও যখন সে দরজা খোলে না, তখন তার আর মন টিকতে পারে না একটি মায়ের। আশেপাশে আরো অন্যান্য প্রতিবেশীরা চলে আসে, বারবার দরজা ধাক্কাতে শুরু করে। তারপরও ভেতর থেকে লাগানো দরজা খোলে না। এরপরে পুলিশকে আনা হয়। পুলিশ এসে অনেক কষ্টে দরজা ভেঙে যখন ভেতরে ঢুকে, সেই দৃশ্য আসলে তার পরিবার এবং আশেপাশের অন্যান্য মানুষের মেনে নেওয়া এতটা সহজ ছিল না। ঢুকেই দেখে রক্তাক্ত এক ফ্লোর। যেই ফ্লোর দেখে আসলে একটি মা বা তার ভাই বোন বা তার বড় বোন যে ছিল, সে কিভাবে এটা সহ্য করেছে, সেটা আজও আমাদের সকলে যতবার এই দেশবাসী এই বিষয়গুলা ভাবছে, নেওয়ার মতো না। যাই হোক, তো সবাই যখন প্রবেশ করে বাসায় ঢুকে দেখে যে তাদেরই প্রিয় ছোট বোন, তাদেরই প্রিয় মেয়ে পড়ে আছে, তার নিথর মস্তকহীন দেহটি পড়ে আছে বিছানার নিচে। তার মাথা নেই। আবার তন্ন তন্ন করে খুঁজে বাথরুমের এক বালতিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় সেই ছোট্ট শিশু রামিসার মাথা। যেই দৃশ্য আজ আসলে যারা দেখেছে তারা তো মেনে নিতে পারছে না, এবং যারা এটা কল্পনা করছে তারাও এটা মেনে নিতে পারবে না। সেই ডুবন্ত মাথা, সেই মাথা দেখার পরে তার পরিবার আসলে বাকরুদ্ধ হয়ে যায়, এবং সারা দেশবাসী কিভাবে মানবে এটা জানান নেই। যাই হোক, এরপরে সেই নিথর মাথা সহ সেই দেহকে উদ্ধার করা হয়, এবং যেই ঘটনা ঘটিয়েছে তারই প্রতিবেশী গাড়ি চালক সোহেল রানা, তার স্ত্রী কিন্তু তার ফ্ল্যাটের ভেতরেই ছিল। দরজা ভেঙে ঢুকে দেখা যায় তার স্ত্রী অন্য একটি রুমে আছে। সে পুলিশকে জানায় যে তাকে ঘর বন্ধ করে রেখে এই কাজগুলা করা হয়েছে। শিশুকে প্রথমে ধর্ষণ করা হয় এবং তারপরে তাকে হত্যা করা হয়। কিন্তু তার অন্যান্য যারা প্রতিবেশীরা ছিল তারা একে নিছক এক গল্প বলে আখ্যা দেয়, কারণ এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তার স্ত্রীর সহায়তা ব্যতীত সে সেখান থেকে পালাতেও পারেনি। তো তার যে বাসা ছিল, তার বাসার পেছনের যেই জানালা, তার গ্রিল কেটে সে পালায়। এবং আলটিমেটলি তার স্ত্রীর কাছেও এটা স্বীকার করা ছাড়া কোনো উপায় ছিল না। তার স্ত্রী
পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে তার স্বামীর এরকম ঘটনা নতুন নয়, তার এরকম যৌন লালসা এবং এমন ধরনের হীনমন মানসিকতা আগেও ছিল, যার ভিকটিম তার স্ত্রী নিজে। এবং এরপরে সোহেলকে গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জ থেকে, এবং গ্রেফতারের করার পরে তাকে সরাসরি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নেয় তার এই কর্মকাণ্ড। তো আলটিমেটলি এরকম ভাবে অনেকেই স্বীকার করে নিচ্ছে, অনেকেই পাওয়া যাচ্ছে, অনেকেই পাওয়া যাচ্ছে না, কিন্তু বন্ধ হচ্ছে না এই ঘৃণিত কাজ। আসলে কেন বন্ধ হচ্ছে না, কেন আমরা বন্ধ করতে পারছি না এই ঘৃণিত কাজকে? এই প্রশ্ন সবার, এবং আমরা সবাই চাই যত দ্রুত হোক, যত যেভাবেই হোক না কেন এই কাজকে বন্ধ করতে, কিন্তু আমরা পারছি না এবং পারবো না। কেন পারবো না? কারণ আমাদের সমাজ, আমাদের আইন ব্যবস্থা শুধুমাত্র এক লিখিত কাগজ ছাড়া কিছুই না। আজ আপনার বুকে হাত রেখে আপনি একটা কথার উত্তর দিন। আজ বাংলাদেশে কোনো একটি অপরাধ, সেটা আপনার সাথে হোক, আপনার আশেপাশে হোক, কিংবা আপনার শোনা কোনো ঘটনা হোক, যে ঘটনার অপরাধের বিচার আপনি নিজ চোখে নিজ জীবন দশায় দেখে যেতে পেরেছে, এমন একটা মানুষের নাম আপনি বলুন। জানি পারবেন না, কারণ আমাদের সকল নিয়ম, সকল কিছু শুধুমাত্র লিখিত আকারে রয়ে গেছে। আজ যদি বলা হয় যে আমাদের দেশে কি এমন ঘটনার কোনো বিচার ব্যবস্থা ছিল না, আমাদের কি আইনে নেই, তাহলে আপনাদেরকে বলে রাখি, নারী ও শিশু নির্যাতন আইন 2020 যে সংশোধিত রয়েছে তার 2 নম্বর অনুচ্ছেদে সরাসরি বলা আছে যে এভাবে নারী ও শিশুকে যারা ধর্ষণ করবে তাদের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা আছে, কিন্তু সেই বিষয়ে কোনো কার্যকারিতা নেই। কারণ আলটিমেটলি আমরা নতুন একটা ঘটনা আসবে, নতুন একটা ইস্যু আসবে, আমরা এই ঘটনাকে ভুলে যাব, এবং এইভাবেই চলতে থাকবে। শুধু ভুলতে পারবে না ভিকটিমের পরিবার। সবচেয়ে বড় দোষ কি জানেন? আসলে আমার সাথে এই ঘটনা ঘটেনি, তাহলে আমার কেন এত মাথা ব্যথা? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অবস্থা। যতক্ষণ না পর্যন্ত আমার ঘরে আগুন না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমার অন্যের ঘরের জন্য সুরক্ষা দরকার নেই। কিন্তু ওই আগুন যে ছড়িয়ে আমার ঘর পর্যন্ত আসতে পারে এবং যে কোনো সময় আমার সাথে এই ঘটনা ঘটতে পারে, সেই বিষয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত না। কারণ আমার সাথে ঘটেনি, আমি কেন চিন্তিত হব? আমি 2 দিন পোস্টটাকে শেয়ার দিব, 2 দিন বিষয়টা নিয়ে একটু সমালোচনা করব, শেষ। কিন্তু যেই পরিবারের এই ক্ষতি হয়েছে, যেই পরিবার হারিয়েছে তার সন্তানকে, যে ভাই হারিয়েছে বা যে বোন হারিয়েছে তার ছোট্ট বোনকে, শুধু তারাই সারা জীবন এটা নিয়ে চিন্তা করবে, সাফার করবে, এবং তাদের চোখেরই জল আসবে। আমরা হয়তো 2 দিন পরে ভুলে যাব। কিন্তু এই যে রামিসার ঘটনা, এই ঘটনার পরে সারা দেশ একসাথে হয়েছে, সবাই এটা নিয়ে খুবই ক্ষুব্ধ যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আলটিমেটলি এই শাস্তি না হওয়াই এই সমাজে সবচেয়ে বড় একটি কারণ অপরাধ বারবার বেড়ে ওঠা। এবং আমাদের মনে বারবার প্রশ্ন আসে যে কেন বন্ধ হচ্ছে না এই কলঙ্কিত কাজ। তার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে দ্য ইলিউশন অফ সেফটি, যা আমরা এখন দেখতেছি। আমাদের সামনে আছে নামমাত্র এক সুরক্ষা ব্যবস্থা। এটা যে কেউ এটা ভেদ করে যে কোনো অপরাধ করতেছে। কারণ আমরা জানি বাংলাদেশে 10 দিনের বেশি কারাদণ্ডে থেকেছে এমন কোনো অপরাধী এখনো দেখা যায় না। তো আলটিমেটলি কোনো অপরাধ করে সে বারবার যখন পার পেয়ে যাচ্ছে, তখন সেইটার সহজলভ্যতা থাকবে। তো আমরা সবাই চাই তার দৃষ্টান্তমূলক এক শাস্তি হোক, এবং এই মেন্টালিটি থেকে সবাই বের হয়ে আসুক। এবং সবচেয়ে গুরুতর একটা বিষয় হচ্ছে, আমাদের সমাজে যারা এসব কর্মকাণ্ড, ধর্ষণ বা অন্যান্য কর্মকাণ্ড রয়েছে, যেসব গর্হিত কর্মকাণ্ড তাদের সাথে জড়িত, তাদের সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে সাইকোলজি। তাদের মেন্টালিটি এমন থাকে যে তারা কখনো বুঝতেই পারে না তারা খারাপ করছে। ইভেন আপনি জানলে অবাক হবেন, দ্য রেপিস্ট মেন্টালিটি নিয়ে অনেকগুলো বই, অনেক কিছু রয়েছে, অনেক গবেষণা করা হয়েছে, এবং সার্ভেতে দেখা গেছে যে যারা এইসব কর্মকাণ্ড অর্থাৎ ধর্ষণের সাথে জড়িত, তারা নিজেরাই উপলব্ধি করতে পারে না যে তারা কোনো খারাপ কাজ করেছে। তাদের কাছে মনে হয় এটা একটি সামাজিক দায়িত্ব, তাদের এটাই হচ্ছে নিয়ম, এটাই করা উচিত। এবং তারা এমনও দেখা গেছে যে অনেক ধর্ষণ করার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা বোধ আসেনি। সো এই মেন্টালিটি সম্পর্কে জানতে আমরা নতুন একটি ভিডিওতে কথা বলবো, তার রেপিস্ট মেন্টালিটি কিভাবে কাজ করে, কারণ কেন তাদের এইরকম একটি গর্হিত মন মানসিকতা তৈরি হয়।
সে সকলের অনেক বেশি ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং সকলকে বলবো নিজের জায়গা থেকে প্রতিরোধ করে তোলার জন্য নিজে কোনোভাবে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। একত্রিতভাবে সমগ্র দেশ একত্রিত হয়ে, যে আইন আমাদেরকে কোনো সুরক্ষা দিতে পারে না, দরকার হলে সেই আইনকে হাতে তুলে নিয়েও আমাদের ভাই বোনকে বাঁচাতে হবে। সকলকে ধন্যবাদ। টুকরা টুকরা করে আরো কুত্তারা খাক, একটাই আমরা বিচার চাই। রামিসা আমার সভাপতি ছিল, বান্ধবী ছিল, আমাদের পাবলিকের হাতে তুলে দেন, কেন ওর হত্যার আমরা বিচার চাই।